ইভা, কেমন আছো? ভালো আছি। তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বলো। ফোনে বলা সম্ভব না, সামনাসামনি বলবো প্লিজ। আচ্ছা কোথায় আসবো? সেই পরিচিত জায়গাটাতে। দুপুরে খেয়ে বিকেলে পার্কে গেলাম দেখা করতে ইভার সাথে। তাড়াতাড়ি করে গেলাম আর বললাম সরি, লেট করে ফেলেছি, চলো বসি। যার জন্য আসা সেটা বলি। বিয়ে করবে আমাকে? এগুলো বলার জন্য ডাকছো? কাল আমার বিয়ে, আজ এসব কি? আমি চলে যাচ্ছি। আমাকে তো তুমি ভালোবাসো, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? কি আছে তোমার? বাড়ি গাড়ি টাকা পয়সা, ভালো চাকরি করেছো তো কোনোদিন? অনার্সটা আমাকে পাবার কোনো যোগ্যতাই তোমার নেই। তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে থাকতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আবিরের সাথে কয়েকটা দিন কাটিয়ে বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। সত্যি তোমার কথা তেমন মনে পড়েনি আমার। আমি এসব নিয়ে কোনো কথা শুনতে চাই না। আর আমি যাবো এখন, নয়তো বাবা টেনশন করবে। পারলে ক্ষমা করে দিও, আর ভালো থেকো। বলে হাঁটা শুরু করলো। তাকে আছে আমি, তার পানে ভেবেছিলাম ফিরে তাকাবে, না তাকায়নি। হেঁটে গিয়ে রিক্সায় উঠলো। গোধূলির আলো তার মুখে পড়তেই মুখটা জলজল করছে, এই জন্য মুখে লাল আভা ফুটে উঠেছে। এখন দেখে মনে হয় আমার জীবনটা ভুল নয়, সে সত্যি আগুন সুন্দরী। রাতে ঘুম হলো না এবার কথা ভেবে। বাসায় মেহমান ভরপুর, লোক সমাগম খুব। বাড়িটাকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে বাড়িটাকে। যে যার কাজে ব্যস্ত, সবাই রেডি হচ্ছে, বউ আনতে যাবে। আমাকে একটা পাঞ্জাবি দিয়ে গেল। আম্মু ও রেডি থাকতে বলেছে, বউ আনতে যেতে হবে। কিন্তু আম্মু তো জানে না যে আমার জীবনের একটা অংশ হারাচ্ছি আমি। সবার অবহেলার চাপা পড়ে থাকে আমার অভিমানগুলো। কেউ বোঝে না, হয়তো বুঝবে, কিন্তু সময় শেষে। সবার সাথে রেডি হয়ে গেলাম বিয়েতে। দূর থেকে দেখলাম রোজা এসেছে, আমার দিকে তাকিয়েছিল, কিন্তু হয়তো ভাবছে এত চালাক চঞ্চল প্রাণবন্ত মানুষটা এত চুপচাপ কেন, তাও নিজের ভাইয়ের বিয়েতে। প্রথমে বরকে 3 বার কবুল বলানো হলো, এবার কনের পালা। আমি গেলাম দেখতে। খুব ইচ্ছে ইভাকে বিয়ের সাথে দেখবো, পরীর মতো লাগছে ইভাকে। ওর বড় হওয়ার কথা আমার, কিন্তু নিয়তির কাছে হার মানলো আমার ভালোবাসা। ইভা যখন প্রথমবার কবুল বলল, আমার বুকে একটা চাপ অনুভব করলাম। সাথে সাথে চোখ বন্ধ করলাম। টুক করে এক ফোঁটা অশ্রু পড়লো। সামলে নিলাম নিজেকে। বিয়ের কাজ শেষ করে ইভাকে নিয়ে বাসায় আসা হলো। সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে আর পুরনো স্মৃতিচারণ করতে। আকাশটা একটু মেঘলাও না, চারটা জল করছে, কোটি কোটি তারা। আকাশে দেখলাম একটা তারা একা এক জায়গায়, আশেপাশে কোনো তারা নেই। ভাবলাম ও হয়তো আমার মতো অবহেলিত। অনেক কথা ভেবে মনে মনে অভিমানের পাহাড় তৈরি করেছি, অথচ অভিমান ভাঙার মতো কেউই নেই। চোখ দিয়ে পানি পড়ছে, কলিজাটা ফেটে যাচ্ছে। ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদি কিছুক্ষণ, কিন্তু না, কাঁদবো না। পুরুষ মানুষের তো কাঁদতে নেই, পুরুষদের পাষাণ হতে হয়, শক্ত হতে হয়, কিন্তু আমি পারছি না। কেন? হয়তো স্পর্শকাতর জায়গায় আঘাতটা এসেছে সেই জন্য। আমি যখন ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়ি, তখন ভাইয়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল। অনেক মেহমান ছিল, তাদের মধ্যে বাবার বন্ধু মেয়ে রোজাও ছিল। রোজা আমাকে অনেকবার ভালোবাসার নিবেদন করেছে, কিন্তু আমি রোজাকে পছন্দ করতাম না। রোজার আমি সেম ক্লাসে পড়তাম। আমি পড়ালেখায় মনোযোগী ছিলাম, তবে খুব চঞ্চল আর দুষ্ট ছিলাম। দুষ্টুমির জন্য অনেক বকাও খেয়েছি। আমার সকল চঞ্চলতা আর দুষ্টুমি এক নিমিষে চুপচাপে পরিণত করেছিল রোজা। অনুষ্ঠানের দিন সকালে যখন গোসল করে পোশাক পরবো, তখন আগমন হয় রোজার, আর আমি তখন খালি গাই। আমি রোজাকে বেরোতে বলি, কিন্তু সে আমাকে জড়িয়ে ধরে। আমার রাগ উঠে যায়, ঠাস করে চর বসিয়ে দেয় রোজার গালে। রোজা অবাক হয় আর কেঁদে ফেলে, কারণ বাবা মায়ের আদরের মেয়ে, এটুকুতেই কান্না। রোজা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে আসলো। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজের জামা কাপড় ছিঁড়ে চিৎকার দিল, বাঁচা বাঁচা বলে। সবাই দৌড়ে এসে দেখলো দরজা লক করা। ভেঙে ঢুকলো ভিতরে। তখনই রোজা দৌড়ে চলে গেল আম্মুর কাছে। আব্বু এসে আমাকে চড় মারলো, জীবনে প্রথমবার মারলো। খুব কান্না পেল আমার। বাবা কিছু না জিজ্ঞেস করেই কেন মারলো আমাকে। আমি কান্নারত কণ্ঠে বললাম, বাবা আমি কিছু করিনি, সব রোজা ষড়যন্ত্র। সেটা রোজা শুনে ন্যাকা কান্না করেই বলল, আঙ্কেল আমার গালে দেখেন চড় মেরেছে। সত্যি রোজার ফর্সা গালটা লাল হয়ে আছে। আমি আটকে গেছি, কিছু বললেও কেউ বিশ্বাস করবে না। মেহমানের রুমটা ভরে গেল, যে যা পারছে আব্বুকে বলছে। আমি চিৎকার দিয়ে বললাম, যা বলার আমাকে বলুন, আমার বাবাকে বলবেন না। এ কথা বলার সাথে সাথে বাবা এসে আমাকে মারতে লাগলেন। লাথি চর যা পারছে তা দিয়ে মারছে। আমি শুয়ে পড়েছি। মা বলে চিৎকার দিলাম, দেখলাম মা কান্না করছে, কিন্তু তার চোখে আমার জন্য মায়া নেই। কাজের লোক রহিম কাকাকে যখন বাবা লাঠি আনতে বললেন, তিনি কিছু বলতে গেলে বাবার গর্জনে বিড়ালের মতো চলে যান। লাঠি দেখে চিৎকার দিলাম, আমা বাঁচাও আমাকে, আমি কিছু করিনি, থামা বাবাকে।
বাবার প্রতিটা বাড়িতে আমি চিৎকার করছিলাম। রক্ত বের হয়ে গেছে, অনেক জায়গায় কেটেও গেছে। হঠাৎ দেখলাম রোজার আব্বু আমার আব্বুকে থামালেন আর বললেন, মেরে ফেলবে নাকি? মেরে কি প্রমাণ করতে চাও? আমি রোজার দিকে তাকালাম। মুচকে হাসি দিল। তার হাসিতে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। বলতে ইচ্ছে করছে, রোজা, তুমি আমাকে ভালোবাসতে, তাহলে কেন এমনটা করলে? আস্তে আস্তে সবাই চলে গেল। আমি রুমের মেঝেতেই পড়ে রইলাম। কখন যে অজ্ঞান হলাম টেরই পেলাম না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মেঝেতেই আছি। তার মানে কেউ আসেনি আমার রুমে। খুব শীত করছে, ওঠার চেষ্টা করলাম কিন্তু প্রথমবার পারলাম না। অনেক কষ্টে উঠে বসলাম। দেখলাম আমি খালি গায়ে, কাঁধে লাঠি একটা টুরে ঢুকে গেছে। করে শব্দ করলাম। উঠানোর সময় কোন রকমের লাইটটা অন করলাম। মোবাইলে দেখলাম রাত 11টা। তার মানে এতক্ষণ অজ্ঞানী ছিলাম। বাথরুমে গেলাম ফ্রেশ হতে। হাতের গেটে পানি লাগার সাথে সাথে চিৎকার দিলাম। তাকে দেখলাম কতখানি ছিলে গেছে। বাবার দেয়া লাঠি ফেরানোর জন্য যখন হাত পেতেছিলাম তখন গেটে পড়েছিল। কি ব্যথা! খুব ক্ষুধা লাগছে। গিয়ে দেখলাম বাবা মা ভাইয়া বসে খাচ্ছে। রহিম কাকা দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর চেয়ারে বসতে দিল। আমি বসলাম, কিন্তু সাথে সাথে বাবা দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওর সাথে আমি এক টেবিলে খেতে পারবো না। অবাক চোখে তাকিয়ে আছে বাবার দিকে। সে আরো বলল, আজ থেকে তুই বাবা বলে ডাকবি না, ডাকলে আমি তোকে ত্যায্য করব। আমি তাকিয়ে আছি বাবার দিকে। সে উপরে তাকিয়ে আছে। আমি ভাবছি, এই কি আমার সেই বাবা, যে বাবা আমি টেবিলে না আসলে খেত না? এই কি আমার সেই বাবা, যে আমার সাথে ক্রিকেট খেলতো, ঘুরতে যেত কাঁধে নিয়ে, হাজারো বায়না পূরণ করতো? প্লেটটা সামনের দিকে ঠেলে চেয়ার থেকে উঠলাম। হাঁটতে হাঁটতে রুমে আসলাম। শুয়ে পড়লাম। লজ্জায় ঘৃণায় আর খাইনি রাতে। ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে শরীরটা খুব দুর্বল, উঠতে খুব কষ্ট হয়। আম্মুকে ডাক দিলাম। আম্মু দরজার সামনে এসে বলল, কি হয়েছে? আমার শরীরটা খুব খারাপ, একটু উঠে ওয়াশরুমে দিয়ে এসো। তখন আম্মু যা বললো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মরে যা তুই, দরকার নেই তোর মতো সন্তানের। আমার ভাবতেও ঘৃণা হয়, তুই আমার সন্তান। কথাটি বলে আম্মু চলে গেল। যতটুকু শক্তি ছিল তাও শেষ। মায়ের কথাটা শুনে কিছু টাকা ছিল, তা দিয়ে ওষুধ কিনে নিলাম। তারপর খেয়ে সুস্থ হলাম আস্তে আস্তে। তারপর থেকে আর এক টেবিলে খাওয়া হয়নি। এমনকি পড়ালেখার খরচ দেওয়া বন্ধ করে দিয়েছিল আর বলেছিল থাকা খাওয়া বাদে কিছুই দিতে পারবে না। অনেক কষ্টে টিউশন করে কাজ করে লেখাপড়া খরচ চালাইছে। কারো কাছে সাহায্যের জন্য হাতও পাতেনি। তারপর আর দেখা হয়নি সামনাসামনি রোজার সাথে। তবে দূর থেকে একটা ছেলের সাথে রিক্সায় ঘুরতে দেখেছি। তখন আমার একটু মুচকি হাসি আসছিল। মনটা বলছিল, হায় রে ভালোবাসা। বাস্তবে ফিরলাম। কেটে গেল 1 সপ্তাহ। এবার মানিয়ে নিয়েছি খুব। বলতে হবে মেয়েটা খুবই মিশুক। তাকে নাম ধরে বলাটাও ঠিক হচ্ছে না, আবার ভাবিও বলছি না। সকালে বেরোচ্ছি একটা ইন্টারভিউর জন্য। ইভা ভাইয়া বলে ডাক দিল খেতে। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেলাম। হঠাৎ বাবা বলল, হয়তো তারা আছে, যেতে দাও। না, এবার চাকরিটা হলো না, কিন্তু কতদিন বসে বসে অন্যের ঘাড়ের উপর খাবো? ছাদে যাবো সিগারেট খেতে। দরজা খুলতে দেখলাম দোলনায় বসে আছে ভাইয়া আর ইভা। আমি চলে যেতে চাইলে ভাইয়া থেকে যেতে বলল। আমারও দরকার ছিল সিগারেট খাওয়ার, তাই থাকলাম। খুব হিংসা হয় ভাইয়াকে। ওর মতো ভাগ্য নিয়ে কেন জন্মালাম না? সিগারেট খাওয়া শেষ করে চলে আসলাম। দিন দিন সিগারেট খাওয়ার মাত্রাটা বাড়ছে। টিউশনের টাকার অর্ধেকের বেশি যায় সিগারেটে। প্রায় দেখতাম এবার ভাইয়াকে ছাদের বেলকনিতে দেখি আর জ্বলি। যে ইভাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারতাম না, সে আজ অন্যের বুকে ঘুমায়। কেটে গেল 3টা মাস। মেহমান আসছে বাসায়। এবার আব্বু আম্মু দুপুরে খেয়ে চলে যাবে। সবাই একসাথে কত আনন্দে খাচ্ছে আর আমি দূর থেকে দেখছি। কিছুক্ষণ পর রহিম কাকা ডাক দিল। আমি গেলাম খেতে। অনেকদিন হলো তেমন ভালো কিছু খাইনি। খেতে বসলাম। কাকা দিল ইলিশের লেজ আর ডাল। কাকাকে বললাম, কাকা আজ তো গরুর মাংস রান্না করলাম, আমাকে দিবা না? চাচা এমন একটা উত্তর দেবে কখনো আশা করিনি। অনেকদিন হলো